আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সব সহায়তা দিবে সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পাবেন না সরকারি পদও, প্রেস সচিব। যমুনা ও সচিবালয়ের আশেপাশে গণজামায়াত নিষিদ্ধ, ডিএমপি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকের তথ্য জানানো হতো না আইজিপিকে, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন। সুষ্ঠু নির্বাচন ব্যর্থ করতে প্রশাসনের ভেতরের দোসররা প্রস্তুত, রিজভী। সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে 20টির বেশি বিলবোর্ড নয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণের 85%ই নিয়েছে এস আলম গ্রুপ। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে আর জিডির প্রয়োজন নেই। 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 363। দরকার ধর্ম শিক্ষক, নেওয়া হচ্ছে সঙ্গীত শিক্ষক, মিজানুর রহমান আজহারি। সাবেক এমপি দিদার দম্পতির 15 কোটি টাকার অবৈধ সম্পদ। আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ছাড়ালো 2200। এবং মোদির জনপ্রিয়তায় ধস ইন্ডিয়া টুডে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের। তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সমাধান আমরা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো। সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী এনেছে সরকার। এই সংশোধনীর ফলে মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো সরকারি পদ ও নির্বাচনে অংশ নিতে পারবেন না। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিটি আইনের সংশোধনী আনা হয়। এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। আগামী 7 সেপ্টেম্বর থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও সচিবালয়ের আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশে নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 7 সেপ্টেম্বর রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ প্রশাসনের নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি জানান, পুলিশের সর্বোচ্চ পদে থাকলেও তাকে সব বৈঠকের ব্যাপারে জানানো হতো না। বৈঠকের বিষয়ে জানতে তাকে নির্ভর করতে হতো সোর্সের ওপর। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় রাত্রিকালীন এসব বৈঠক হতো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে রাজসাক্ষী হিসেবে জেরায় মামুন এসব তথ্য দেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এই মামলায় মামুনও আসামি ছিলেন, কিন্তু পরে রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য দিয়ে মামলার বিচারে সহায়তা করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা বহাল তবিয়তে প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থান করছে। এসব ব্যক্তি পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে বিরত রাখতে চাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি কুমিল্লার মেধাবী শিক্ষার্থী ও কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আর্থিক অনুদান প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার না করা সহ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নতুন করে এমন বিধান যুক্ত করছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন প্রস্তাবের সমন্বয় রেখে প্রণীত এই বিধিমালা গত বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াড কপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 16 ফুট আর প্রস্থ 9 ফুট। গ্লোবাল ইসলামী ব্যাংকের বর্তমান ঋণ স্থিতি 14,000 কোটি টাকা। এর মধ্যে 12,000 কোটি টাকায় এস আলম গ্রুপ নামে বেনামে নিয়েছে, যা ব্যাংকের মোট ঋণের 85%-এর বেশি। এসব ঋণের বিপরীতে জামানত আছে 25%-এরও কম। একীভূতকরণ নিয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের শুনানি শেষে এসব তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। ব্যাংকটির দুর্দশা তুলে ধরে আমানতকারী ও কর্মীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক ও সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে গ্লোবাল ইসলামী ব্যাংকের অডিট রিপোর্ট তুলে ধরা হয়। প্রতিবেদনে দেখা যায় 2013 থেকে 2018 এই 5 বছরে গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের শুধুমাত্র খাতুনগঞ্জ শাখা থেকে 50 ট্রেডিং কোম্পানির মাধ্যমে 85% ঋণ নেয় এস আলমের সহযোগী প্রতিষ্ঠানগুলো। এখন থেকে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি করতে হবে না। এতে করে নাগরিকদের ভোগান্তি কমবে বলে মত প্রকাশ করে নির্বাচন কমিশন। জিডি করার এই বাধ্যবাধকতা তুলে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এছাড়া এনআইডি সেবা কিভাবে আরো সহজ করা যায় তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের। এদিকে গত 1 বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় 9.5 লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। গত 24 ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 363 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক না নিয়ে সঙ্গীত শিক্ষক নেওয়া জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগ দিয়ে শিশুদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চেয়েছেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লেখেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। চট্টগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমাত আরার নামে পৃথক 2টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে তাদের বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। দুদকের অভিযোগে বলা হয়, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও অসাধু উপায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 13,42,50,501 টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া তিনি 20টি ব্যাংক হিসাবের মাধ্যমে 948,83,83,838 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে সপ্তাহান্তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বৃহস্পতিবার হঠাৎ বেড়ে
200 ছাড়িয়েছে। নতুন হিসাব অনুযায়ী এটি দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে পরিণত হয়েছে। এর সঙ্গে ক্রমাগত বৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রিক্টার স্কেলে 6.0 মাত্রার এই ভূমিকম্পটি রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তবর্তী দুর্গম পার্বত্য এলাকায় আঘাত হানে। তালেবান সরকারের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে শুধু কুনার প্রদেশে 2205 জন নিহত ও 3640 জন আহত হয়েছে। নানগারাহার ও লাগমান প্রদেশে আরও 12 জন নিহত ও কয়েকশো মানুষ আহত হয়েছে। ভারতের রাজনৈতিক অঙ্গনে একসময় অদম্য জনপ্রিয়তার প্রতীক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 1 দশকেরও বেশি সময় ধরে জনগণের বড় অংশ তার পাশে থেকেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আস্থা স্পষ্টভাবে ক্ষয় হতে শুরু করেছে। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের বার্ষিক মুড অব দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। সমীক্ষাটি পরিচালনা করেছে সি ভোটার নামে একটি সংস্থা। গত জুলাইয়ের 1 থেকে 14 আগস্ট পর্যন্ত দেশের প্রতিটি লোকসভা আসন থেকে 54,788 জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এর সঙ্গে আরও 1.5 লক্ষাধিক অতিরিক্ত সাক্ষাৎকার যোগ করে মোট 2,06,826 মানুষের মতামত বিশ্লেষণ করে সমীক্ষাটি করা হয়। এই বিশাল ডেটাবেস বলছে মোদী সরকারের জনপ্রিয়তা ও আস্থার সূচক এখন নিম্নমুখী। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।